আগামী সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে মস্কো ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির সম্মেলনে হাজির হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে দেয়া এক ভাষণে তিনি উল্লেখ করেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়া একটি জটিল পর্যায় পার করলেও এই সংকট তাদের অনেক কিছু শিখিয়েছে। আমাদের শীর্ষ রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার এই সম্মেলনটি দেশের জন্য অত্যন্ত কঠিন এবং ভাগ্য নির্ধারক একটি সময় অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান সময়টি মূলত পুরো বিশ্বের এক মৌলিক ও পদ্ধতিগত পরিবর্তনের রূপান্তরকাল। আমরা একটি জটিল স্তর পার করছি ঠিকই, তবে এটি আমাদের শিখিয়েছে রাশিয়ার একজন নাগরিক হওয়ার প্রকৃত অর্থ কী। ক্রেমলিন প্রধান যখন এই রাজনৈতিক বার্তা দিচ্ছেন, ঠিক তখনই ইউক্রেনের সীমান্ত জুড়ে চলছে তুমুল সামরিক সংঘাত। রবিবার দিনের বেলায় ইউক্রেনের জাপোরিজিয়া শহরের আবাসিক এলাকায় শক্তিশালী গাইডেড এরিয়াল বোমা দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে ধসে পড়ে বেশ কিছু ব্যক্তিগত বাড়ি ও বহুতল ভবন। মুহূর্তেই আগুনের গ্রাসে পরিণত হয় গ্যারেজে থাকা গাড়িগুলো। মানুষ এখন ক্লান্ত, আমাদের আর কোনো শক্তি অবশিষ্ট নেই। স্নায়ুর উপর চাপ আর সহ্য করা যাচ্ছে না। ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, সামরিক বাহিনীর সদস্য ছাড়াও বেসামরিক মানুষ মারা যাচ্ছে। এই ভয়াবহতা এবার বন্ধ হওয়া উচিত। সামনে আমরা আর ভালো কিছু দেখছি না। ইউক্রেনিয়ান জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারী ও একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইউক্রেনিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে রাশিয়ার সীমান্ত ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন পুতিন। সব মিলিয়ে ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান সীমান্ত পর্যন্ত চলমান এই ভূরাজনৈতিক সংকট দিন দিন আরও জটিল রূপ ধারণ করছে। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে চলা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকড় উচ্ছেদ করতে বড় ধরনের অভিযানে নেমেছে ইরাক সরকার। রাজধানী বাগদাদের সড়ক ও বাজারগুলোতে এখন সাধারণ মানুষের মুখে মুখে শুধুই এই দুর্নীতি বিরোধী সাঁড়াশি অভিযানের আলোচনা। প্রধানমন্ত্রী আলী আল জায়েদির নির্দেশে রবিবার ভোরে শুরু হওয়া আকস্মিক এই অভিযানের প্রশংসা এখন মানুষের মুখে মুখে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াইয়ের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, কিন্তু প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর এতদিন পর এসব বিষয় নজরে এলো। দীর্ঘ 23 বছর ধরে দুর্নীতি আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা, সব বিভাগ আর প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস করে দিয়েছে। তবে দেরিতে হলেও আমরা এই উদ্যোগকে সমর্থন করি। এটি একটি দুর্দান্ত পদক্ষেপ। দেশের সাধারণ মানুষ এখন স্বস্তি বোধ করছে। যখন মানুষ দেখবে দুর্নীতিবাজদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে, তখন সরকারের কাছে আর কোনো দাবি থাকবে না। এই অভিযানের ফলে অন্তত মনে হচ্ছে আমাদের অধিকার নিশ্চিত হচ্ছে। এদিন ভোররাত থেকে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে আকস্মিক অভিযান শুরু করে দেশটির এলিট কাউন্টার টেরোরিজম সার্ভিস বা সিটিএস। নিরাপত্তা ও আইনি সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজনৈতিক নেতা, আইন প্রণেতা এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের বাসভবনে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এখনো আটককৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। গত মে মাসে দায়িত্ব নেয়ার পর থেকেই দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী আলী ফালেহ আল জাইদি। 1.5 মাসের মাথায় আকস্মিক এই নির্দেশনা দেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। তবে বছরের পর বছর ধরে চলা এই অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বহুদিনের। ব্যবসায়ীদের দাবি, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে রিজার্ভে যুক্ত করা উচিত। এই কাজ অনেক আগেই করা উচিত ছিল, তবুও আমরা একে সমর্থন জানাচ্ছি। এটি একটি বাণিজ্যিক এলাকা, কিন্তু আমাদের কোনো ব্যবসারই অস্তিত্ব অটুট নেই। দুর্নীতিবাজরা আমাদের জন্য কিছুই রাখেনি। যে অর্থ তারা চুরি করেছে তা অবশ্যই দেশে ফিরিয়ে আনতে হবে এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। একের পর এক সরকারের পরিবর্তনের পরও ইরাকে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা অধরাই থেকে গেছে। নতুন প্রশাসনের এই কঠোর অবস্থান শেষ পর্যন্ত কতটা কার্যকর হয় সেদিকেই তাকিয়ে আছে ইরাকের সাধারণ জনগণ। পারস্য উপসাগরে পানামার পতাকাবাহী জ্বালানি তেলের ট্যাঙ্কারে হামলার জের ধরে আবারও ইরানের সিরিক উপকূলের ক্ষেপণাস্ত্র, ড্রোন সংরক্ষণাগার এবং রাডার সাইট লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে পুনরায় হামলার কথা জানিয়ে বলেন, তেহরান চুক্তি লঙ্ঘন করলে সামরিকভাবে এই কাজ শেষ করা হবে, যার ফলে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না।
শনিবারের এই হামলার জবাবে রবিবার ভোরে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন আমেরিকার ৫ম নৌবহরের ৮টি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান। উপসাগরীয় অঞ্চলে আমেরিকান ঘাঁটিগুলো আগামী দিনগুলোতে জাহান্নামের অভিজ্ঞতা পাবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌ কমান্ড। আমরা শুরু থেকেই যেমনটা অনুমান করেছিলাম, শত্রু খুবই প্রতারক, অবিশ্বস্ত এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী। আলোচনার যে কোনো পর্যায়ে তারা উস্কানিমূলক আচরণ করতে পারে। তবে শত্রু যে পদক্ষেপই নিক না কেন, আমরা তার জবাব দিয়েছি এবং দিয়ে যাব। যদি তারা আবারও চুক্তি বা যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে আমাদের এবারের প্রতিরোধ আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে। ইরানের এই হামলায় বাহরাইনের একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জিসিসির যৌথ প্রতিরক্ষা চুক্তির নীতি স্মরণ করিয়ে দিয়ে এই আক্রমণকে পুরো উপসাগরীয় অঞ্চলের সার্বভৌমত্বের উপর আঘাত অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইন। এই অব্যাহত আগ্রাসন বন্ধ করতে এবং এর দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানায় মানামা। হরমুজ ঘিরে ইউএস ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা চুক্তি টিকিয়ে রাখার আন্তর্জাতিক প্রচেষ্টা নিয়ে সাধারণ ইরানিদের মাঝে তীব্র সংশয় তৈরি হয়েছে। ইরানিদের মতে প্রতিশোধ আরও কঠোর হওয়া উচিত, যাতে শত্রুরা একই ভুলের পুনরাবৃত্তি না করে। হরমুজ প্রণালী সচল করার জন্য সাগরের মাইন ও অন্যান্য সামরিক প্রতিবন্ধকতা অপসারণ এবং এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব এককভাবে ইরানের। রবিবার ইরাক সফরকালে বাগদাদে এক যৌথ সংবাদ সম্মেলনে এই স্পষ্ট বার্তা দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তেহরানের। এর মাধ্যমে প্রণালীকে যুদ্ধপূর্ব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দায়িত্ব পালন করা হবে। আমেরিকার সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হবে। সমস্ত প্রতিবন্ধকতা দূর করে এর ব্যবস্থাপনার দায়িত্ব এককভাবে ইসলামিক রিপাবলিক অব ইরানের। এখানে অন্য কোনো দেশ বা সংস্থার হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করবে, যা গত ২ রাতের সংঘাত ও উত্তেজনা থেকে স্পষ্ট। আরাকচি এ সময় লেবাননে দখলদার ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান। সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদের বিধান অনুযায়ী লেবাননের ভূখণ্ড থেকে জায়নবাদী শাসক গোষ্ঠীর সেনা প্রত্যাহার নিশ্চিত করা ওয়াশিংটনের দায়িত্ব বলে স্মরণ করিয়ে দেন তিনি। একই সাথে উপসাগরীয় অঞ্চলে নতুন একটি নিরাপত্তা কাঠামো গ্রহণের আহ্বান জানান তিনি। উদ্ভূত নতুন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামো নিয়ে আঞ্চলিক দেশগুলোর নতুন করে ভাবার সময় এসেছে। আমাদের এমন এক ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে যা এই অঞ্চলের সব দেশকে অন্তর্ভুক্ত করবে এবং যে কোনো বহিরাগত শক্তির উপস্থিতি বা হস্তক্ষেপকে পুরোপুরি বর্জন করবে। নতুন নিরাপত্তা কাঠামোয় উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিবিভুক্ত ৬ দেশের সাথে ইরাক ইরান যুক্ত করার নতুন এই প্রস্তাবকে 6+2 ফরম্যাটে আলোচনা শুরুর প্রস্তাব করেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন, যা সমর্থন করে ইরাকি সরকারের সাথে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান আরাকচি। যৌথ সংবাদ সম্মেলনে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইউএস ইরান দুই পক্ষকে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সমঝোতা স্মারক বাস্তবায়নের জোর দাবি জানান। একই সাথে ইরানের সামরিক অভিযানের নিন্দা জানান ইরাকি পররাষ্ট্রমন্ত্রী। আমরা হরমুজ প্রণালী উন্মুক্ত করতে এবং ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেয়ার লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নের ওপর জোর দিচ্ছি। আর উপসাগরীয় দেশগুলোর সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা এই যুদ্ধের পরিধি বাড়ানোর পক্ষে কখনোই ছিলাম না এবং এখনো তা সমর্থন করি না। একইভাবে ইরানের ওপর হওয়া কোনো সামরিক হামলাকেও ইরাক সমর্থন করে না। এর আগে ইরাক সফরে গিয়ে এদিন ২০২০ সালে আমেরিকার হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পরে তিনি ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালে আল জাইদি ও প্রেসিডেন্ট নিজার আমিদির সাথে পৃথক বৈঠক করেন, যেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে পারস্পরিক মতবিনিময় করেন। প্রায় ৫,০০০ বছরের প্রাচীন বন্দর নগরী লেবাননের টায়ার শহর। গ্রিক বীর আলেকজান্ডার থেকে শুরু করে রোমান, ফিনিশীয় আর মামলুকদের বহু সভ্যতার সাক্ষী এই শহর। কিন্তু সাম্প্রতিক ইসরায়েলি হামলায়
ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যের রোমান স্তম্ভ ও প্রাচীন স্থাপত্যগুলো ধুলোয় মিশে গেছে। হামলাটি একদম আমাদের গা ঘেঁষে হয়েছে। ঐতিহাসিক একটি বাড়িতে বোমা লাগায় আমাদের এই রোমান মোজাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 2000 বছরের পুরনো মোজাইকটি দেখে মনে হচ্ছে নিচ থেকে কোনো বিস্ফোরণ বা ভূমিকম্প এটি তছনছ করে দিয়েছে। ভেতরের ফাটলগুলো মেরামতে অন্তত 1 বছর সময় লাগবে। 1984 সাল থেকে টায়ার শহর বিশ্ব ঐতিহ্যের অংশ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যুদ্ধকালীন বিশেষ সুরক্ষার আওতাভুক্ত ছিল এই শহর। তারপরও একের পর এক হামলায় প্রাচীন এই সভ্যতার কেন্দ্রটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 1984 সাল থেকে টায়ার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। এই শহর প্রজন্মের পর প্রজন্ম ধরে সংস্কৃতি ও সভ্যতাকে ধারণ করে আসছে। আন্তর্জাতিকভাবে সুরক্ষিত এই শহরটি কোনো দ্বন্দ্বে বা সংঘাতের নিশানা হওয়ার কথা ছিল না। ইসরায়েলের 4 মাস ব্যাপী সামরিক অভিযানে কেবল ঐতিহাসিক নিদর্শনেই আঘাত লাগেনি, বরং দক্ষিণ লেবাননের সীমান্ত ঘেঁষা প্রায় 60টি গ্রামকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী গাসান সালামে বলেন, ঐতিহ্য বলতে শুধু রোমান বা ফিনিশীয় যুগের প্রাচীন নিদর্শনকেই বোঝায় না। ঐতিহাসিক ভবন, প্রত্নতাত্ত্বিক স্থান এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোও এর অংশ। অথচ ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের মাথায় এখন উড়ছে ইসরায়েলি পতাকা। এর আগে সংঘাতগুলোতে নির্দিষ্ট কিছু ভবন বা স্কুল ধ্বংস হতো, কিন্তু এবারের পার্থক্য হলো অত্যন্ত সুপরিকল্পিতভাবে আস্ত গ্রাম, জনপদ এবং পুরো শহরকে ধ্বংস করে ফেলা হয়েছে। গাসান সালামে আরও জানান, দেশের অভ্যন্তরে দখলদার ইসরায়েলি সেনাদের অবস্থানের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং এখনো সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। অনেক এলাকায় প্রবেশ করতে পারছেন না সরকারি কর্মকর্তারা। ইউনেস্কো এই ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানালেও লেবাননের আশঙ্কা এই অপূরণীয় ক্ষতির কারণে তাদের বহু শতাব্দীর ইতিহাস চিরতরে মুছে যেতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।